বাইরের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে আসছে। দেখো, ও ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। দেখো যে রাস্তা ভেজা, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তাই তো এই রাস্তা ভেজা। ঝুলবারান্দার দিকে কিছু ছোটোখাটো জিনিস মেলা ছিল, বৃষ্টির হ্যাচলা এসছে আর সেগুলো ভিজে গেছে। ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছিল, আমরা টের পাইনি। তা সেগুলোকে আবার ঠিকঠাক করে জায়গা মতো মেলে দিলাম। ঘরটায় ঝাড় দেবো, তা আমাদেরও নিচে গেছে। একেবারে বিছানাটা গুছিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। দেখলে তো চুল টুলগুলো কী অবস্থা হয়ে রয়েছে। রাত্রেবেলা ওইটা একটু চুল একটু বিনুনির মতো করি, আর কপালটাও কেমন সাদা, মানে টিপটাও খুলে গেছে, তাই একটু নিজেকে ফ্রেশ করে নিলাম। গতকাল তো তোমাদের আমি এই মশলাদানিটা দেখিয়েছি, যে গিফটে আমার বৌমা পেয়েছিল, তা সেটাকে নামিয়ে নিয়েছি। আমার আরেকটা এরকম ছোট্ট মশলাদানি আছে, কিন্তু এটা এত বড় সাইজের, বেশ সমস্ত কিছু আমি চা পাতা চিনি সব কিছুই এর মধ্যে রেখে দিয়েছি। আর পুরো সবগুলো আমার সাজানো হয়ে গেছে দেখো। আর এদিকে চাটাও করে নিলাম। জায়গায় এসে বসো, জায়গায় এসে বসো। এই যে বিস্কুট দিয়ে দিলাম, জায়গায় গিয়ে বসো মিঠু। এই গোলাপ ফুলটা ফুটবে, কুড়িটা মানে একটুই হয়েছে, একটা ফোঁটা ছিল আর একটা কুড়ি ছিল। এই যে গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা, আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে না সকাল 8টা বাজে, মনে হচ্ছে কি আমি যখন উঠেছি দেখে মনে হয় সন্ধ্যার মতো। তা বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা, তোমাদের একটু দেখালাম। তারপরে আজকে সারাটা দিন যে কেমন যাবে এই ওয়েদারে, মেঘলা মেঘলা, তার মধ্যে বৃষ্টি ঝিরিঝিরি। আগামীকাল তো না, আগামীকাল না, কবে জানি সরস্বতী পুজো। তা সরস্বতী পুজোর আগেই তো দেখলাম ঠান্ডা গুটিয়ে চলে যাচ্ছে। চা বসিয়ে দিয়েছি, চা এখনও দেয়নি আমাদের ওকে। আগে মিঠুর বিস্কুটটা দিয়ে গেলাম, ও চিৎকার করছিল। জানালাগুলো খুলে দিলাম, লাইট অফ করে দিয়ে এখন চাগুলো না আবার শুকিয়ে যায়, মানে কমে যায়। তাহলে বন্ধুরা, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, আমার মানে গতকাল রাত্রে রান্না বান্না করতে হয়নি। ছেলের একটা বন্ধু অসুস্থ, তা সেই বন্ধুটার জন্য ও অনেক রাত্রেই বাড়ি এসেছে, বন্ধুটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তাই এসে ছেলে অত রাত্রে জল বিস্কুট খেয়েছে। আর এইদিকে কিছু রাত্রেবেলা রুটি কিছুই করতে হয়নি, রান্না বান্না। কালকে দুপুরে তো ওই মন্দির থেকে খিচুড়ি দিয়েছিল, সেই প্রসাদ। রাত্রে আমি খিচুড়ি তো ভালো খাই, রাত্রেও ওই খিচুড়ি গরম করেই খেয়েছি। তা একদম রান্নাঘরে কাজটা কমে আছে, শনিবারে মানে ধোয়া মোছার কাজটা নেই। বাসন টাসন সবই এই যে এগুলো সব ধোয়া, ওইদিকে সব মাজা বাসন, আর ওই দিকের ঘরে সব মানে উল্টিয়ে রেখেছি কিছু বাসন, সেগুলো এনে সব জায়গা মতো আবার বাসনগুলোকে গুছাতে হবে। চলো সবার আগে চাটা খেয়ে আসি, তারপরে কাজে হাত দেবো। আর এখানে দেখো দুটো লেবু সে কবে আমাকে খেতে দিয়েছে, এইভাবেই রেখে দিয়েছি। যখন রান্নাঘরে যা পাই এইভাবেই থাকে, শুকিয়ে যায়, খাওয়া আর হয় না। চা খাওয়ার জন্য আরেকজন রেডি হয়ে বসে আছে, কর্তা মশাই। কেন চায়ে গরম, আমরা তাড়াতাড়ি চা খাচ্ছি। এমনি দিন আরও একটু পরে চা খাওয়ায় না, আজকে একটু তাড়াতাড়ি চা খাচ্ছি।
শাশুড়ি মা এখনও ওনার বান্ধবীদের সঙ্গে গল্প করছে, এই জন্য চাটা দিয়ে আসিনি। পরে ঘরে আসুক তারপর দিয়ে আসবো, কেননা চা দিয়ে আসলে সে ঠান্ডা হয়ে যাবে। তার সবার সঙ্গে গ্রুপে গল্প করছে, ওখান থেকে ডাক দিলে কেমন লাগে না? ওই যে কথার আওয়াজও শোনা যাচ্ছে বাইরে সব, তো এই যে কথা বলছে। এখনো শাশুড়ি মা চা দেয়নি, ছেলে উঠে গেছে, ওই যে তাড়াতাড়ি উঠেছে, আজকে বাজেট আছে। তারপরে হচ্ছে ওর আবার ওই যে বললাম না বন্ধুটাকে নিয়ে একটু শরীর খারাপ, সেখানে দৌড়াদৌড়ি ব্যাপার আছে, তো উঠে গেছে একেবারে ওকে। আর ওর ঠাকুমার চা মানে আমার শাশুড়ির চাটা দিয়ে দেবো। কালকে শুয়েছে রাত্রেবেলা 4টে, তখন 4:10 এসছে বাড়ি। তোমাদের বললাম না ছেলের বন্ধুর শরীর খারাপ, না গো, বন্ধুর বাবা অসুস্থ, তাকে নিয়েই দৌড়াদৌড়ি করেছে। এদিকে ছেলে উঠে গেছে, আমি ছেলের ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম আর চা বসিয়ে দিলাম ওর জন্য। আর যেহেতু শাশুড়ি মাকেও চা দিইনি, তা দুজন ছেলে এই চা বিস্কুট খেয়েই বেরোবে, তাই তাড়াহুড়া করে ছেলেকে একটু চা করে দিলাম। যাই এবার গিয়ে ঠাকুমা আর নাতির চা করি। যখনই বারান্দাটা দিয়ে আসি এই ব্লেজারটা দেখে মনে পড়ে যে ভাঁজ করে তুলে রাখবো, তা সেইটা আর খেয়াল থাকে না। আর এটার এখন দরকার নেই, গরম পড়ে গেছে। হ্যাঁ, সেই রকম তো শীত মানে নেই, আর এখন ব্লেজারটা প্রয়োজন নেই বলে ওটাকে আবার ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। কি করে যা আর বাজেট দেখতে হবে না, কি করবে। আমার ছেলে স্টক মার্কেটিংয়ে কাজ করে, তা ওর বাজেটের দিন তো বাবা সকাল থেকে টিভি ছেড়ে দেখতেই থাকে, মানে কম্পিউটার ছেড়ে। সেই জায়গায় আজকে আর ওর বাজেট ডাকা হবে না। ওই যে বললাম বন্ধুর বাবা অসুস্থ, সকালবেলায় ওখানে চলে যাবে। ছেলে বেরিয়ে গেল আর সাথে ওর বন্ধুরাও গেল। ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলেও যাবে। ও আমার মাকে গড়িয়াহাটা পৌঁছে দিয়ে, ওদের বন্ধুবান্ধবের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর। যখনই যার অসুবিধা হোক ওরা একে অপরের পাশে থাকে, এটাই হচ্ছে একতা। বন্ধুদের মধ্যে একটা আলাদা ভালোবাসা, যে বিপদে আপদে কেউ কাউকে ছেড়ে যায় না। তাই সবাই মিলে গ্রুপে গেল, আমিও কিছু বলিনি, কেননা কার কখন কি পরিস্থিতি হয় সবাইকে সবার পাশে থাকতেই হয়। এদিকে এই যে স্ল্যাবগুলো একটু জল দিয়ে ধুয়ে দিলাম। বসে থাকো। ছেলে তো টিফিন করবে না, বেরিয়ে গেছে, কখন বাড়ি আসে ঠিক নেই। তা আমাদের ওর জন্য একটু আটাই মাখবো, আজকে আর ময়দা মাখবো না, আটা মাখবো। এবার আটাটা মেখে রেখে এদিকে ঘরটা মুছি, নাহলে বেলা নিয়েছি আর গলা শুকিয়ে গেছে, গরমকাল না। একটু জল গরম করে নিয়েছি, আটাটা মাখবো। আর অনেক দিন ধরে আটাটা রয়েছে, আগে বাটিতে নুন নিয়ে নিয়েছি দেখুন। এবার আটাটার মধ্যে যদি কিছু থাকে ওর জন্য চেলে নিচ্ছি, নাহলে চালা আটাই রেখেছিলাম। তোমাদের বললাম না ছেলের একটা বন্ধু অসুস্থ, না না ওর বাবা, বন্ধুর বাবা অসুস্থ, সেখানেই ওরা দৌড়াদৌড়ি করছে সবাই মিলে। হাতে কাজ, হার চোখের নজরটা হচ্ছে রাস্তার দিকে। দেখো ঝুল বারান্দার এখানটায় আটার বাটিটা নিয়ে চলে এসেছি, আর অনেক দিন পর আটা মাখছি। এই দেখো আটা আমার মাখাও হয়ে গেছে। ঘরে আমি ছানা তৈরি করেছি, প্রত্যেক শনিবার তো ছেলেকে এটা সেটা করে দিই, তাই এই শনিবার গতকালই আমি ছানাটা করেছি। এবার কি বলো তো, আমি তো আর জানি না যে ছেলে আজকে সকাল সকালই বেরিয়ে যাবে, তাই ছানাটা দিয়ে আমি তরকারি করেই রাখবো আজকে। ছানাটাকে ছেঁকে রেখে দিলাম, সাদা একটা ইসে ছিল সেটার মধ্যে পেঁচিয়ে রাখলে ভালো হতো। জলটা ছাঁকনি দিয়ে কতক্ষণ আর করবো, খারাপ হয়নি, অনেকটাই হয়েছে 450 দুধে। আগে টিফিনটা দিয়ে নিই, কেন অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে এদিকে ঘর মুছে স্নান করে পুজো দেবো, রান্নার পরে বসালেও হবে। আর এই যে মেথি দিয়ে, মানে মেথি যে এটা রয়েছে সেটা দিয়ে রুটি করব। শাশুড়ি মাও আছে, ওনাকে দুটো দেবো, ওনার ছেলেকে দুটো দেবো, ব্যাস।
শনিবারে কিচেন আজকে আর পরিষ্কার করতে হলো না। গতকালে ওই যে দুপুরে পরিষ্কার করেছি, তারপরে তো ছেলে কালকে সেই হসপিটালের দিকে গেছে, 4টের সময় বাড়ি এসছে, আর রাত 4টে, বুঝেছো তো, মানে ভোরবেলার দিকে। সেই জন্য আর রান্নাঘরে কোনো কাজ হয়নি, তাই এইগুলো আর আমার ডবল করে খাটনি করে পরিষ্কার করতে হলো না। আর মেথি দিয়ে রুটি করে ওর মধ্যে একটু বাটার লাগিয়ে দিলাম। ছেলে মা দুজনকেই টিফিন দিয়ে চলে আসলাম। আর আমি তো টিফিন এখন করব না, আমি সকালে চা বিস্কুট খাই ঠিকই, কিন্তু যতক্ষণে না ঠাকুরের মানে পুজোটা দেওয়া হয় ততক্ষণে আমি সকালের টিফিনটা করতে যেন আমার ভালো লাগে না। তাই আগে এই কাজগুলো সেরে পুজো দিয়ে নিই, তারপরে স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে টিফিন করব। স্নান হয়ে গেছে, কিন্তু নানা রকম চিন্তা মাথার মধ্যে। ছেলেটা তো ভোরবেলা এসে 4টের সময় ঘুমালো, আমি যখন ডেকে তুললাম চোখগুলো বলছে মা জ্বালা করছে। তার মধ্যে আজকে এই যে গেল, কখন আসবে বলে তো দিলাম বাইরে কিছু টিফিন করে নিস, তবুও চিন্তা তো শেষ নেই। তা চলে আসলাম ঠাকুর ঘরে, এখন পুজোটা দিয়ে নেব। আবার এখন 11:15 বাজে, বলো, এখন ইচ্ছে করে আর রুটি করে খেতে, খাবো না, সেই রুটি করে যাই গিয়ে রান্না বসে। ছেলেটা ঠিক সময় মতো খেয়ে নিলেই হয়। যাও তুমি, আমি দোকানে গিয়ে একটু বসি, বেশি দেরি করো না, দোকানে বসতে হবে আমাদের। ওর একটা আর্জেন্ট দরকার আছে, ও একটু বেরোচ্ছে, আর ছেলে তো নেই। ছেলে কখন আসবে? ছেলে কিছুক্ষণ আগে ফোন করলো, বললো মা আমার জন্য দুপুরে রান্নাবান্না করো না, আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। বললাম ঠিক আছে। এই যে বেরিয়ে যাচ্ছে, আমি এখন একটু দোকানে বসবো। আর আমি বললাম যে দেখো আমি যখন ফোন করব ফোনটা ধরো, বলে ঠিক আছে আমি যাব আর আসবো, যেটা দরকার সেইটুকুর জন্য যাওয়া, বেশিক্ষণ আমি দেরি করব না। কেননা তোমাকে দোকানে বসিয়ে রেখে যাচ্ছি, সেটা তো আমারও চিন্তা আছে। এদিকে তো আমার ঘরের কাজকর্ম পড়ে আছে, রান্নাটা তো করব। তা শাশুড়ি মা বললো যে সেরকম কিছু রান্না করতে হবে না, অল্প কিছু করলেই হবে, আমি নিচে করেছি। আর ঘরে কাজ রয়েছে না, দাঁড়াতেও বিরক্তি লাগছে, কিন্তু কিছু করারও নেই। না, ও চলে আসবে এক্ষুনি, একটুখানি ফোন করে জিজ্ঞাসা, ফোন নাম্বার আছে, এর অনেক কিছুই লাগবে। তা আমি বললাম ফোন করেন, আর এই দেখো আমাকে ইশারায় দেখিয়ে দিল যে এই জিনিসটাই। তা আমি বললাম ও আসুক তারপর নেবেন, তারপরে ও আসার পর নিয়েছে। মামুনির সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা বললাম, তা আমাদের ও চলে এসেছে। এখন ঝটপট করে শাশুড়ি মা কী জানি করছে। শাশুড়ি মা বললো ওপরে তোমার সেরকম কিছু করতে হবে না, শুধু ভাইয়ের জন্য মানে বাবুর জন্য কিছু করে নিতে না। বললাম ঠিক আছে। আগে তো তাড়াহুড়া করে ভাতটা বসাই, ভাতটা হলে অনেকটা নিশ্চিন্ত। আর ডাল টমেটো দিয়েই ডাল হবে, মটর ডাল সেদ্ধ করা রয়েছে, চিন্তা নেই। আর কিছুটা মুগ ডাল করা হবে, সেটা শাশুড়ি মা মুগ ডালটা করে নিয়েছে। ছানাটার মধ্যে যা যা মশলা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু চিনি, তারপরে তোমার একটু 2 চামচ ময়দা, সমস্ত কিছু দিয়ে ছানাটা ভালো করে হাত দিয়ে একদম দেখো এই যে হাত দিয়ে ভালো করে ডলে একটা বলের মতো তৈরি করে নিলাম। যখন বাটি গুছাতে আসি তখন জায়গা নেই, কত বাটি, তারপরে রান্না করতে করতে তখন আর খুঁজে পাই না বাটি কোথায়।
এখন যদি ছেলে ঘরে থাকতো বলতো মা দাও দেখি একটা বড়া খেয়ে দেখি। এখন টোপা টোপা হয়েছে, যখন মানে করে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট লাগছিল না বাতাসের মতো, এখন বেশি একটু টোপা টোপা হয়ে উঠেছে। এই যে এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপি ধনেপাতা বড়ি দিয়ে, এটা হচ্ছে ওই যে পুঁই বিটুলি ভাজা। ছেলে যতই বলুক যে রাত্র হবে, তবু ওর জন্যই আমি এই ছানার এগুলো করেছি। তাই এটা আর আমরা খাবো না, ওকেই দেবো। এরকম আলুটাও লাল করে ভেজে নিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা সব ফোড়ন দিয়েছি, আর জিরে, সাদা জিরে। এর মধ্যে টমেটো পিউরি আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে বড়া কটা। গ্যাসটা নিভিয়ে মায়ের সাথে কথা বলছিলাম। ওই যে গ্যাসটা নিভিয়ে দিয়ে কথা বললাম কেন এত তাড়াহুড়ো করে রান্না করে তো লাভ নেই, ছেলে তো আসছে না এখন। আর ওই যে বৌমার শরীর কেমন আছে মাটাই জিজ্ঞাসা করলো। মা বললো যে একটু যে দেখতে যাব, মানে ওর বাপের ভাই তো বলে একটু সময় পাচ্ছি না। বললাম না না এখন ঠিক আছে। আর এই যে মশলাটা কষে, আসো তোমাকে খেতে দিয়ে দিই। ওই যে মা ফোন করেছে, একটু কথা বলছিলাম। এই বড়াগুলো পরে দেবো, আমি ওইখানটায় দেখছি, তুমি বসে যাও খেতে। আমাদের ও যখন খেতে বসে দুপুরে, রাত্রেবেলা খাওয়ার অত ঝামেলা নেই, যা দেবে তাই খেয়ে নেয়, কোনো ঝামেলা। দুপুরবেলা একটু ধীরে সুস্থে খায়, কিন্তু আজকে যেহেতু ছেলে নেই আর ধীরে সুস্থে খাওয়া হলো না, তাড়াহুড়োই খেয়ে নিল। দোকানের এইদিকে উপর থেকে পাহারা দিই, খাচ্ছে খা। ওমা আমি তো ওদের চোখের এখান থেকে শিরোর কোথা থেকে। এর মধ্যে বড়া কটা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দেবো, ব্যাস। এটাকে অনেকে ছানার ডালনা বলে। ভালোই গরম লাগছে, আর ঘরের সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। এখন যাব মন্দিরের দিকে। আর ছেলের সঙ্গে এক্ষুনি ফোনে কথা বললাম, বললো মা আমরা বাড়ির দিকে মানে আসছি, ওরা বাড়ির দিকে আসছে, তা আস্তে আস্তে একটু দেরি হবে, অনেকটা দূর তো। তা আমি বললাম আমি তাহলে মন্দিরে যাবো, বলে যাও। তা আমি যাই মন্দিরে, আর ওইখানে একটু ওখান থেকে একটু বাতাসা, ধূপকাঠি, মোমবাতি কিনে তারপর মন্দিরে ঢুকবো। আর দোকান বন্ধ, কেননা আমাদের ও বেরোলো, দোকান বন্ধ করে দিয়ে, ছেলে তো নেই। তা বলা যায় না, আবার হয়তো ফোন করতে পারে, আবার হয়তো বাড়িতে আসতে পারে। আর দেখো ভালো গরম লাগছে। লাইটটা জ্বালিয়ে দিয়ে গেলাম, ওপরের লাইটটা তো জ্বালায়নি, মানে কেউ বেরোয়নি। ভেবেছিলাম পাতলা একটা চাদর নেব, তারপর ভাবলাম যে না, চাদর নিলেও হবে না, ভালোই গরম। দোকান বন্ধ, এই যে দোকান বন্ধ রয়েছে, যাই রে। গেছে শনিবার, মন্দিরে আসতে পারিনি, মনে কতদিন ধরে আসছে না। এই যে সুজির প্যাকেট, দুধ, বাতাসা, ধূপকাঠি, আর হচ্ছে লাড্ডু। মা কালীর জন্য একটু লাড্ডু নিলাম। ওম বিষ্ণুরম তস্যব্দম মার্গে মাসি শুক্লপক্ষে গোত্রে। পুজো দিয়ে এসেছি, এখন আবার আরেক জায়গায় যাচ্ছি। মন্দিরে পুজো হয়ে গেছে,
চাদরটা নিয়ে নিলাম, চলো যাই। চুড়িদারটাও চেঞ্জ করে নিলাম। হ্যাঁ কাকি যাচ্ছি। গতকাল থেকে আমার একটা মনের ইচ্ছে ছিল, আর ইচ্ছেটা যে এইভাবে পূরণ হবে আমি নিজেও জানি না। আমার ইচ্ছে ছিল যে আমাদের এখানে মন্দিরে যে উৎসবটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। আসলে না, আমি একা তো ঘরে, এবার একা থাকলে দেখবে একা বেরোতে গেলে একটু কেমন লাগে। হ্যাঁ, যতই আমাদের পাড়ার অনুষ্ঠান হোক তবুও আমার না আগাগোড়াই ওই একা কোনো অনুষ্ঠানে আমার ভালো লাগে না। এমনকি বাড়ির সামনে যে সামান্য রথের মেলাটুকু হয় তবুও সেখানে আমি একা যেতে আমি বলে না কেমন যেন একটু লাগে। এত বছর ধরে বিয়ে হয়ে গেছে আমার, তবুও আমি মানে একা চলাফেরা করতে, ওই যদি একটু গোল্ডের দোকানে দরকার হয় তখন বাড়ির একদম কাছেই চলে যাই। তা একটা অনুষ্ঠানে গেলে না বোকা বোকা লাগে। তা আমি যখন বড় ঠাকুরের মন্দির থেকে পুজো করে আসছিলাম, দেখি আমাদের অপোজিটে কাকিমা রেডি হয়ে আমাকে বলছে, বৌমা যাবে? সেই তো ঘরে থাকো, চলো কত বড় অনুষ্ঠান হচ্ছে। দুটো অনুষ্ঠান, একটা হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আরেকটা আমাদের আরএন টেগোর হসপিটালের অপোজিটে যে মার্কেট আছে, যেখানে আমাদের এখানকার স্থানীয় মানুষ বাজারহাট করে, সেই বাজারে রাধা মানে কৃষ্ণের অনুষ্ঠান বাৎসরিক, চলো একসাথে। তা আমি বললাম কাকিমা যাবো, এই যে কাকিমার হাত ধরে ধরে যাচ্ছি, চলো দেখো ভিড়ে ভিড়। তার মধ্যে এখানে একটা এই যে আমাদের এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মন্দির উদ্বোধনে গতকাল প্রসাদ, তারপরে হচ্ছে কীর্তন গেল রাস্তা দিয়ে, আর এই দেখো মানে লোকে লোক গিজগিজ করছে। আর মন্দিরটা বললাম না এক সাইডে, আর এত সুন্দর, দেখো মন্দিরটা দেখলে বুঝতে পার। আর এত লোকের গিজগিজ কেন বলো তো? মানে অদিতি মুন্সি আসবে, জি বাংলার যে উইনার হয়েছিল। এত সুন্দর, মানে কি বলবো, আমি জানি না কতটুকু ভিডিও করতে পারছি, বুঝতেই তো পারছো। কিন্তু লোকে লোক দেখো, এখানে আবার স্টেজ বসারও করেছে, খুব সুন্দর। মানে অনেক কষ্ট করে জগন্নাথের যে আমি বলছি, এখন আমাদের জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হবে এবং ভোগ নিবেদনের সময় আর কি এখানকার এটা ওখানে যা হচ্ছে ওখান থেকে দেখতে পারি। ইতিমধ্যে শেষ হয়েছে, এবার জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হবে। সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করছে দেবলীনা ঘোষ। আমরা দেবলীনা এটা মনে হয় মামা বাড়ি করেছে, জগন্নাথ বলার সুবিধা মামা বাড়ি, তাই তো। আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের এখান থেকে বেরিয়ে আসলাম, আবার কিন্তু যাব, কেননা আকর্ষণীয় অদিতি মুন্সির কীর্তন তো একটু শুনতে হবে। চলে আসলাম, দেখো না এদিক দিয়ে যাওয়ার পথেই আমাদের এখানে বাজারের এখানে একটা বড় ঠাকুরের মন্দির ছিল, সেখান থেকে আবার একটু প্রসাদ নিলাম। তারপরে এই যে এখানে মেলার মতো বসেছে সারা রাস্তা জুড়ে আমাদের এইখানে। এইবার এইখানে চলে আসলাম বাজারের দিকে। বাজারের দিকে এসেই যে রাধা গোবিন্দের মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে মানে নগর কীর্তনের মতো যে বাজারটা প্রদক্ষিণ করা হচ্ছে, সেখানে সাথে সাথে একটু ভালো সময় এসে এন্ট্রি করলাম। জীবনে কোনো দিন মানে এতটা বড় হয়েছি, কোনো দিন এই ধরনের কীর্তন আমি দেখিনি। কাকিমা যে এনেছে আমার সত্যি আমার মনের আশা পূর্ণ হলো, এত ভালো লাগলো। সবার সঙ্গে তালে তাল মিলিয়ে গেলাম। এইটা হচ্ছে আসল জায়গা যেখানে নাকি রাধা গোবিন্দর অনুষ্ঠানটা হচ্ছে। প্রথমে তো বাজারটা ঘোরা হলো, এইবার এখানটায় দেখো 14 মাদল, যেটা আমি কানে শুনেছি কোনোদিন দেখিনি, আজকে দেখলাম যে এত সুন্দর। জানি না কপিরাইট হবে কিনা, আমি তো সমানে এইখানে ভিডিও করে গেছি মন খুলে, আর এতটা ভালো লেগেছে। আজকে সন্ধেটা আমার যেন আনন্দে কেটে গেল। এত
এত সুন্দর গান, মানে সবারই তাল উঠে যাবে। এইখানে আবার গানের আওয়াজ মিউট করলাম, আর দেখো সবাই কিন্তু ঢাক মাথায় নিয়ে বাজাচ্ছে। এবারে দৃশ্যটা দেখো, মানে তোমাদের আমি দেখাচ্ছি যে শুয়ে পড়ে ঢাকিরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে রাধা কৃষ্ণ সুন্দর সাজিয়েছে, ওরা ওই দিকে মুখ করা ছিল, আর এই দিকে দেখো গোপাল ঠাকুরকেও বসিয়েছে, কি সুন্দর মানে গোপালটা বসানো, আর ওইখানে রাধা কৃষ্ণ তো আছেই। এই বাচ্চাটাকেও সুন্দর একেবারে মানে গোপাল সাজিয়েছে, আর এইখানে খুব সুন্দর করে আরতি করছে। আর জানো মানে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে কেন, আমি এই দিকে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, এই যে রাধাকৃষ্ণ এনারই মানে এই উপলক্ষেই অনুষ্ঠান বাজারের। এখানে যখন দাঁড়িয়েছিলাম, যখন ভোগ আরতি মানে ওই থালাটায় পদ্ম সমস্ত ফুল নিয়ে যাচ্ছিল, পুরো আমার সামনে একটা পদ্ম আর একটা শেফালি ফুল পড়েছে, সাথে সাথে আমার সামনে থেকে একজন এসে পদ্মটা তুলে নিয়েছে, কিন্তু শেফালি ফুলটা আমি তুলে নিয়েছি। বাজারে কীর্তন শেষ করে এইখানে চলে আসলাম, আর এই দেখো মানে জগন্নাথ বলরাম মন্দিরে এন্ট্রি করার আগে আমাদের মুকুন্দপুরের এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, পুরো প্রত্যেকটা লাইটিংয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা। আর সেই উপলক্ষে এইখানে 7 দিন ব্যাপী মেলা হবে। আর এখানে আমাদের এখানে রথের মেলা তো মানে প্রায় মাসখানেক ধরে চলে। আগে কিছুদিন মানে আগে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, এখন এটা তো মামা বাড়ি করেছে। এবার চলে এসেছি এই মন্দিরের সামনে, তোমাদের একটু ভালো করে ফাঁকা আছে দেখালাম। চলো এইবার লোকে গিজ গিজ করছে মানে এইখানে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি, কাকি পা ব্যথা করছে কাকি। অদিতি মুন্সি ইতিমধ্যে আমাদের মধ্যে হ্যালো আসুন, দেখে বেরিয়ে যাবো, বুঝলা তুমি দাঁড়িও না। উপস্থিত হয়েছিলেন রাধা রামন দাস, সহ সভাপতি ইসকন কলকাতা এবং মুখপাত্র কলকাতা ইসকন। অর্থ দপ্তরের সম্মানীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত হয়েছিলেন প্রাক্তন সাংসদ লোকে লোক অপেক্ষা ছিল। না না আমার মনে হয় দেবে না, ফুলের দিয়ে সম্বোধনা জানাবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হয় আপনারই কথা। অদিতি মুন্সির অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করবো আজকে। আমাদের মধ্যে দীর্ঘক্ষণ উপস্থিত আছেন আর একদম মুখটা দেখো, দেখতে অপূর্ব সুন্দর না, হাইটটাও খুব একটা বলছে না। হ্যাঁ না না হাইটের। নমস্কার, উপস্থিত সকল গুরুজনদের জানাই আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আজ এই মুকুন্দপুর জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়ে যথেষ্ট আনন্দিত এবং ভালো লাগছে এটা ভেবে যে আনন্দ মুহূর্তে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তার জন্য এই মুকুন্দপুরের সকল অধিবাসীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং উপস্থিত সকল গুরুজনদের জানাই প্রণাম। এবং যার ডাকে আজকে এখানে উপস্থিত হওয়া আমার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই শ্রীমতী অনন্যা ব্যানার্জি মহাশয়াকে, যার আহ্বানে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, তাই আপনাদের থেকে আমাদের অনুষ্ঠান আপনাদের সকলের সম্মতি নিয়ে আপনাদের কাছে এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান বুঝে নিল।
আমাদের এলাকায় দুটো বড় বড় অনুষ্ঠান, বাজারেও দেখলে লোকে গিজ গিজ করছে। আবার এইখানে দেখো অদিতি মুন্সিকে দেখার জন্য সন্ধ্যার থেকেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই অদিতি মুন্সিকে জি বাংলায় মানে উইনার, তাকে টিভিতেই দেখা হয়েছে, এই সরাসরি চোখে দেখতে পেলাম। তারপরে আর আমরা বেশিক্ষণ অপেক্ষা করলাম না, ওখান থেকে বেরিয়ে আসলাম। স্টেজে উঠে যখন গানটা শুরু করলো তখনই বেরিয়ে আসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাস্টে অদিতি মুন্সির একটু গানটা শুনে নাও।